শুভ টেস্ট সকাল। আমাদের মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে মুশফিক ৫০ রান পার করে ফেলছেন, তার আরেকটা 50 হয়ে গেছে। এবং আজকে সকাল থেকে একটা জিনিস দেখতেছি, নোটিশ করলাম, প্রথম সচিন টেন্ডুলকারের পরে সবচেয়ে লম্বা ক্যারিয়ারের মালিক হয়ে গেলেন মুশফিক। এটা অনেক বড় ব্যাপার। মুশফিককে নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলবো। আমি প্রত্যাশা করতেছি তার আগে মুশফিক তার আরেকটা সেঞ্চুরি তুলে নেবেন, তারপরে কথা বললে। আমি জানি না এই কন্টেন্ট আপনারা দেখতে দেখতে মুশফিক তখনও ব্যাট করবেন কিনা। অবশ্যই প্রত্যাশা করি যে ব্যাট করতে থাকবেন, সেঞ্চুরি হবে, আরও বড় হবে ইনিংসটা। তার আগে একটু মুশফিকের মতোই আর একটা পকেট ডায়নামো আমাদের মুমিনুল, বা মিনি বা মিমি, যেভাবে বলেন না কেন, মুমিনুলকে নিয়ে একটু কথা বলতে চাই। মুমিনুল আমার কাছে একটা জিনিস খুব মানে ওরে নিয়ে ভাবতে গেলেই আমি খুব হতাশ হয়ে যাই, খুব হতাশ হয়ে যাই। এত ডিজার্ভিং একটা ছেলে শুরুর দিকে কিছু কীর্তির কারণে, সেই কীর্তির ভারে এবং কিছু অন্যায় অবিচারের শিকার হয়ে আজকে ছেলেটা বড় নুইয়ে পড়া একটা জীবনযাপন করতেছে, যেটা তার প্রাপ্য না। আপনি যদি তার ব্যাটিংটা দেখেন, গত ২ বছরও সে টেস্টে আমাদের ওয়ান অফ দি বেস্ট ব্যাটসম্যান। প্রায় 50 অ্যাভারেজে গত ২ বছরেও ব্যাট করে যাচ্ছে, যেটা আমরা খেয়ালই করি না। গত 4টা ইনিংসে 3টা সেঞ্চুরি মিস করছে, সেঞ্চুরি কাছাকাছি গিয়ে আউট হয়েছে। ফ্রাস্ট্রেশনের চূড়ান্ত একটা লেভেলে এই ছেলেটা আছে। ছেলেটাকে আমি চিনতাম একটা বাচ্চা ছেলে, যে সবসময় দুষ্টুমি করে। আপনারা ওই মুমিনুলকে কখনো দেখেন নাই, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। দুজন মানুষের ব্যাপারে আমি খুব বুকে হাত দিয়ে বলতে পারি। এক হচ্ছে আপনারা সাকিবকে দেখেন নাই, আর হচ্ছে মুমিনুলকে দেখেন নাই। ওরা ভেতরের মানুষটা কেমন এটা দেখেন নাই। মুমিনুলের মতো দুষ্টু ছেলে, মুমিনুলের মতো প্রতিভাবান ছেলে, ডার্ক হিউমার করতে পারা ছেলে, উইটি ছেলে দেখেন নাই। সেই ছেলেটার সঙ্গে ইদানিং আমার কথাও হয় না খুব বেশি। টুকটাক কথা বলতে গেলে টের পাই যে বড় নুইয়ে পড়া অবস্থায় আছে, বড্ড নুইয়ে পড়া অবস্থায় আছে। এটার জন্য আমরা অনেকে দায়ী। আমাদের দায়টা স্বীকার করার সময় আসছে, এবং মুমিনুলকে ওই কথাটা বলার সময় আসছে যে মুমিনুল, তুমি তোমার জায়গায় বেস্ট, তুমি তোমার খেলাটা খেলে যাও, এবং তোমার যদি তুমি ডিজার্ভ করো, তোমাকে অন্যান্য জায়গাও যেগুলো তুমি ডিজার্ভ করো সেই জায়গাগুলোতে এখনও আমরা বিবেচনা করব। আমি আজকে মুমিনুলের এই পরিণতি এবং মুমিনুলের আসলে কি সম্মানটা প্রাপ্য, এই দুটো জিনিস একটু কথা বলি। দেখেন, কিছু অ্যাথলেটের জন্য তাদের শুরুটা অভিশাপ হয়ে যায়, পুরো ক্যারিয়ারের জন্য অভিশাপ হয়ে যায়। আপনি ওই মুস্তাফিজের ক্ষেত্রে ভাবতে পারেন। মুস্তাফিজ ধরেন এই ২৫-২৬-এ এসে তার সম্মানটা ফিরে পাইছে। তার আগ পর্যন্ত তো মুস্তাফিজকে নিয়ে আমরা প্রকাশ্যে বলতাম যে মুস্তা ইজ নেভার কামিং ব্যাক। দেব এটা পার্সোনালি নিও না, মানে এটা আসলে সবাই বলতো যে মুস্তাফিজ নাই। আসলে কি তাই? মুস্তাফিজ তো আমাদের লিমিটেড ওভার ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা বোলার হিসাবে ডমিনেট করে যাচ্ছে। কিন্তু মুশকিলটা কি, ওই যে ২০১৫-১৬ সালে তার অভিষেক হলো ১১ উইকেট নিয়ে, পরপর ২ ম্যাচে ৫ এবং ৬। ওই জিনিসটা তার উপরে ভূত হয়ে চেপে রইল যে মুস্তাফিজ মাঠে নামলে ৫ উইকেট নিতে হবে বা ৬ উইকেট নিতে হবে, তা না হলে মুস্তাফিজের পারফরমেন্স তাই। এরকম প্রেশারে পৃথিবীর বহু ক্রিকেটার হারায়ও গেছে। অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি মেরে ফেলছে, অভিষেক ইনিংসে সেঞ্চুরি করে ফেলছে, ৫ উইকেট তুলে নিয়েছে, হ্যাটট্রিক করছে, আর ওই প্রত্যাশা পূরণ করতে পারে নাই। ভাই প্রত্যেক ম্যাচে ওইটা করো না কেন? ভাই প্রতিটা ম্যাচ তো এটা না। এই অভিষেকের সময়টায় অতিরিক্ত ভালো করা বিরাট খারাপ। করুণ নায়ারের কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন, ইন্ডিয়ান টেস্ট ব্যাটসম্যান। এই ছেলেটা অভিষেক টেস্টে ট্রিপল সেঞ্চুরি মেরে দিল, পরে বাদ পড়ে গেল টিম কম্বিনেশনের কারণে। এরপরে করোনার প্রত্যাবর্তন হলো, ডোমেস্টিকে দুর্দান্ত খেলতেছে। ছেলেটা একটু খেলার আগতে নিয়ে টুইট করে। ছেলেটার এখনো আপনি পারফরমেন্স দেখেন, কি অসাধারণ অ্যাভারেজে ব্যাট করে যাচ্ছে, দলে ডাক পায় না। কারণ কি? করোনা কেন রোজ ট্রিপল সেঞ্চুরি করে না? এই যে অদ্ভুতুড়ে চিন্তার ব্যাপারটা পৃথিবী জুড়ে, এটা এমন না শুধু বাংলাদেশে হয় বা শুধু ইন্ডিয়াতে হয়, পৃথিবী জুড়ে এই সাইকোলজিক্যাল একটা ঝামেলা। অভিষেকে আপনি যদি ভালো খেলেন সব খেলাতে, অভিষেকে ভালো করছেন মানেই আপনাকে সারা জীবন ওটা করে যেতে হবে। এটার শিকার আমাদের দেশে মুমিনুল হলো সবচেয়ে ধ্বংসাত্মকভাবে। মুমিনুল তার প্রথম ১১ টেস্ট পর্যন্ত প্রতি টেস্টে কমপক্ষে এক ইনিংসে 50+ একটা স্কোর করল। এটাতে একটা বিশ্ব রেকর্ড হলো, সুনীল গাভাস্কারকে ছাড়ায় যাওয়ার উপক্রম হলো, তাকে স্পর্শ করলো। সুনীল গাভাস্কার নাকি ডন ব্র্যাডম্যান, মনে করতে পারতেছি না। তখন লোকেরা অবশ্য ওই বাড়াবাড়িরও ফল মুমিনুলকে দিতে হয়েছে। লোকেরা লেখা শুরু করলো আমাদের ব্র্যাডম্যান।
আমার মতো কালপ্রিট লোকেরা। ও আমাদের ব্র্যাডম্যান। এটা করতে গিয়ে আরও কেলেঙ্কারি হলো। ব্র্যাডম্যান তো টানা ১১ টেস্টে 50 করলেই ব্র্যাডম্যান হয় না। বড়জোর ব্র্যাডম্যানের রেকর্ড ছোঁয়া যায় বা ভাঙা যায়। ব্র্যাডম্যানের ওরকম শত, শত রেকর্ড মিলায় হচ্ছে ব্র্যাডম্যান। তার ভিতরে তুচ্ছ একটা রেকর্ড এটা। সেই রেকর্ডটা শেষ পর্যন্ত অল্পের জন্য ভাঙলো না ওই যে ইন্ডিয়ার বিপক্ষে টেস্টটায়। ওখানে রেকর্ডটা স্পর্শ করলো এর আগের টেস্টে, ভাঙতে পারল না। টানা ১২ টেস্টে হলো না। এর ভেতরে ওর অ্যাভারেজ 60 ক্রস করে গেল। 60 ক্রস করে একটা বাংলাদেশি ব্যাটসম্যান শুরু করা, এরপরে তো আরও বড়, বড় ইনিংস খেলল। মানে ১ম ২-৩ বছর, ২ বছর মোমিনুলের আশেপাশে কাউরে খুঁজে পাওয়া কঠিন। ওরকম দুর্দান্ত অভিষেক বাংলাদেশ অন্তত কখনো স্বপ্নই দেখে নাই। হ্যাঁ, দেশের বাইরে এরকম মানে আমরা শুনছি যে সৌরভ গাঙ্গুলির এরকম অভিষেক হয়েছিল, রাহুল দ্রাবিড়ের এরকম অভিষেক হয়েছিল, মোহাম্মদ আজহারউদ্দিনের এরকম অভিষেক হয়েছিল দুনিয়া কাঁপায়া দিয়ে। তারা সেটার ইয়ে রাখতে পারছেন, সম্মান রাখতে পারছেন। কিন্তু আমরা তো এরকম কখনো আগে কিছু দেখি নাই। ফলে আমরা বেশি আহ্লাদিও করলাম। ওই যে কালপ্রিটের মতো কথাও লেখা শুরু করলাম যে আমাদের ব্র্যাডম্যান অমুক তমুক। কিন্তু এই ছেলেটা শান্তই ছিল। এমন না যে ও নিজেরে ব্র্যাডম্যান ভাবা শুরু করলো। ও অন্তত ১০০০ বার প্রতিবাদ করছে। যে ওর ইন্টারভিউ নিতে গেছে তারে বলছে, ভাই এটা নিয়ে বেশি কথা বলেন না। এইরকম শুরু হয়, খারাপ সময় আসবে। খারাপ সময় আসার আগেই ছেলেটা সাফার করা শুরু করলো। সেটার জন্য আবার দায়ী একটা লোকের ইগো। দেখেন বাংলাদেশের ইতিহাসে যত কোচ আসছে, বিদেশি কোচ তো চোখের সামনে সবাই। মানে মুদাস্সার নজর আর হচ্ছে মহিন্দর আমারনাথ, এই দুজন কোচকে আমি অন ডিউটি পাই নাই। গর্ডন ইউনিসকে অন ডিউটি পাই নাই, কিন্তু ক্যারিয়ারে পাইছি, ওনার সঙ্গে কথাবার্তা হচ্ছে। এডি বার্লো থেকে শুরু হলো আমাদের আসলে বিদেশি কোচের অধ্যায়। এরপর থেকে সব কোচকে কাছ থেকে দেখছি। আমাদের চান্দিকা হাথুরু সিং এর যে ভালো কোচ আমাদের এখানে আমি পাইনি। এত সুন্দর ম্যাচ ট্যাকটিশিয়ান, এত সুন্দর গেম প্ল্যানার এবং এত সুন্দর জহুরির মতো চোখ, হাতুর সিং এর মতো কোচ আসলেই আমরা পাই নাই। কিন্তু হাতুর সিং এর একটা বিরাট শত্রু ছিল, তার সঙ্গে ঘুরত। সেটা হচ্ছে তার ইগো। একেবারে পৃথিবীর সমস্ত ধর্মশাস্ত্র থেকে শুরু করে দর্শন সব জায়গায় বলে যে একটা যোগ্য লোকের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার ইগো। ইগো যদি তা দমন না করা যায় তাহলে ইগো তাকে শেষ করে দেয়। হাথুরু সিং এর তার ক্যারিয়ার জুড়ে ইগো দ্বারা নির্যাতিত হলেন এবং সেই নির্যাতনের পরোক্ষ শিকার হলো যখন যেখানে কাজ করছেন শ্রীলঙ্কায়, অস্ট্রেলিয়ায়, বাংলাদেশে খেলোয়াড়রা। ওনার ওই যে বিশাল একটা ইগো, এই ইগো কি বলে? এই ইগো বলে যে আমি তো বিশাল। এই বিশালত্বটা অন্যরা যেমন উপলব্ধি করে আমি তার চেয়ে বেশি উপলব্ধি করি। এই বিশালত্বের কাছে অন্য কেউ দাঁড়াতে পারবে না। অন্য কেউ আমার চেয়ে বেশি লাইটের হবে না। এটা বিরাট সমস্যা। গ্রেগ চ্যাপেলের সমস্যা। গ্রেগ চ্যাপেল পৃথিবীর সর্বকালের সেরা কোচদের একজন। কিন্তু গ্রেগ চ্যাপেলের ইগো সৌরভ গাঙ্গুলির ক্যারিয়ারটা শেষ করে দিছে। রাহুল দ্রাবিড়ের ক্যারিয়ারটারেও শেষ করতে ধরছিল, তারে উল্টা ইয়ে করে ভিভিএস লক্ষ্মণের ক্যারিয়ারটারে বিপদে ফেলছে, সচিন টেন্ডুলকারে অ্যাটাক করতে ধরছিল। এই গ্রেগ চ্যাপেলের ইগো। এই মহামানুষগুলোর ইগোটা একটা বিরাট সমস্যা। আমাদের এখানে এসে মুশফিকের সঙ্গে লাগলো, সাকিবের সঙ্গে লাগলো, তামিমের সঙ্গে লাগলো, মাশরাফিরে জোর করে অবসর নেওয়া হলো, নানা রকম হতে লাগলো এবং তার একটা ভয়াবহ খামখেয়ালির শিকার হলো এই পিচ্ছি ছেলেটা। তখন তো ও পিচ্ছি, ও কিছু বুঝে উঠতে পারে নাই। ও কেন শিকার হলো জানেন? ও শিকার হলো তখন সবচেয়ে বেশি আলোচিত বাংলাদেশ ন্যাশনাল টিমে এই মমিনুল। মমিনুলরে নিয়ে সবচেয়ে বেশি কথা হয়। উনি এটা পছন্দ করেন না। এই ধরনের ইগোওয়ালা কোচ এবং যোগ্য কোচ, অনেক যোগ্য, অনেক ইগো, তারা পছন্দ করে না যে ড্রেসিং রুমে কাউকে নিয়ে বেশি কথা হচ্ছে। কেউ আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতেছে। মমিনুলরে উনি চিন্তা করলেন ওর ডানা কেটে দিতে হবে। ডানা কেটে দেওয়ার জন্য প্রথমত মমিনুলরে নিয়ে প্রকাশ্যে একটা জাতীয় দলের কোচ যতই যৌক্তিক হোক এটা বলতে পারে না। মমিনুলরে নিয়ে প্রকাশ্যে অশোভন কথাবার্তা বলা শুরু করলেন। ও শর্ট বল খেলতে পারে না, অমুক তমুক। মমিনুল শর্ট বল খেলতে পারে না। এটা খুব অর্থহীন একটা কথা। মোমিনুলের তো যে হাইট তাতে নরমালি শর্ট বল ওর উপর দিয়ে যাবে। হ্যাঁ, দুর্বলতা তো আছেই। শর্ট বলের দুর্বলতা আছেই। সেটা তো আপনি প্রকাশ্যে বলবেন না। ইউ আর বস অফ হিম। আপনি কেন প্রকাশ্যে বলবেন? ওকে, এটা একটা দিক গেল। আরেকটা দিক হচ্ছে চেষ্টা করা যে ওকে ড্রপ করা যায় কিনা। ওরকম দুরন্ত ফর্মের একটা ছেলেকে ড্রপ করা যায় কিনা। এই চেষ্টা, এটা তো ভয়ানক একটা ব্যাপার। টেস্টে পারতেছিলেন না। ওয়ানডেতে কিন্তু মোমিনুল সেটেলড ব্যাটসম্যান। আপনি মাথায় রাখেন যে ওয়ানডেতে এই ২০১৫ বিশ্বকাপে গিয়ে ওরে তো ডিস্ট্রয় করা হলো। ও আমাদের রেগুলার ৪ নাম্বার ব্যাটসম্যান।
এবং ওয়ানডেতে যে সে কি অসাধারণ স্ট্রোক মেকার ছিল, এটা যদি আপনারা মনে করতে পারেন, মনে করে দেখবেন। স্ট্যাটিস্টিক্স আমারে দেখান না। ওই সময় বাকিদের সঙ্গে মিলায় স্ট্যাটিস্টিক্স দেখাবেন। যদি দেখান যে ওর স্ট্রাইক রেট কত ছিল, আমাকে তাহলে ওটাও দেখাতে হবে যে ওই সময় তামিমের স্ট্রাইক রেট কত ছিল, অন্য যারা জাতীয় দলে খেলতো তাদের স্ট্রাইক রেট, বিজয়ের স্ট্রাইক রেট কত ছিল, সবই দেখাতে হবে। তা না হলে মুমিনুলের একার স্ট্রাইক রেট দেখালে আমি দেখব না। মুমিনুল ওই সময়ের ওয়ানডের জন্য খুবই মানানসই ৪ নাম্বার ব্যাটসম্যান। তাকে নামাইতে, নামাইতে ২০১৫ বিশ্বকাপে ৮ নাম্বারে ব্যাট করানো হলো, ৯ নাম্বারে ব্যাট করানো হলো। কেন? শুধুমাত্র ছেলেটার মোরালি ভেঙে দেওয়ার জন্য। এরপরে স্বাভাবিকভাবে সে মানে ধসে পড়ছে। তাকে ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়া। টেস্টে তারা নিয়ে ছেলেখেলা করা হইছে। কোচ প্রকাশ্যে তারে নিয়ে আজে-বাজে কথা বলতেছে। ওই যেটা বললাম, ও শর্ট বল খেলতে পারে না। ও ওই অফ স্টাম্পের বাইরে বেরোয় যাওয়া বল খেলতে পারে না। নানা রকম কথা। ভাই খেলতে না পারেও যদি সে গাদা, গাদা রান করতে পারে, আপনার সমস্যা কি? সে বিদেশের মাটিতে রান করতে পারে না। রান করতে পারতেছে তো। নিউজিল্যান্ডে গিয়ে সেঞ্চুরি মারতেছে। নিউজিল্যান্ড কি বিদেশের মাটি বলে মনে হয় না? যাই হোক, এটা তুরুপ সিং এর প্রতি utmost রেসপেক্ট রেখে আমি বলতেছি। তার ইগো তারে শেষ করছে, পাশাপাশি বহু ক্রিকেটারদের শেষ করছে এই ৩ দেশে। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশে। ও এইটার শিকার হলো ওই ছেলেটা। ও ওয়ানডে থেকে বাদ পড়লো। এটাতেও ১ম ধাক্কাটা খেলো। আমাদের দেশে একটা সমস্যা কি? আপনি যদি শুধু টেস্ট ফরম্যাট ব্যাটসম্যান হিসাবে স্বীকৃত হয়ে যান, তাহলে আপনার আয় ইনকাম এমন একটা লেভেলে নেমে যাবে যে জাতীয় দলের খেলোয়াড় হয়েও আপনার জীবন কাটাইতে হবে থার্ড ডিভিশন ক্রিকেটারের মতো। এটা রিয়েলিটি। আপনি লিমিটেড ওভার ক্রিকেট খেলতে না পারলে আয় করতে পারবেন না। এ এবং ওর এটা বন্ধ করে দিল হাতুড়ি সিংয়ে। ফলে ও ওই ১ম ধাক্কাটা খেলো। সেটার প্রভাব টেস্ট ব্যাটিংয়ে খানিকটা পড়া শুরু করলো। তারপরেও টেস্ট ক্যাপ্টেন হিসাবে সে কিন্তু বেশ ফ্লাওয়ার করতেছিল। তখনও সে ব্যাটে রান আছে এবং মুমিনুলের আপনি যদি টেস্ট ক্যাপ্টেন হিসেবে অবদানের কথা ভাবেন, তাহলে বাংলাদেশে তার কথাটা অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। আমরা তো এই যে বাংলাদেশে পেস বিপ্লবের সমস্ত কৃতিত্ব দেই হচ্ছে মাশরাফি হাতুরুসিংহকে। সেই জিনিসটাকে টেস্টে মাশরাফি তো কখনো টেস্টে সুযোগই পেল না। টেস্টে মূল জায়গাটা কোথায়? মূল ক্রিকেটটা তো টেস্ট। টেস্টে বাংলাদেশকে যে একটা পেস নির্ভরশীলতা তৈরি করা, পেস বোলারদের প্যাটার্ন করা, তাদের ব্যাক করা, এই জিনিসটা মমিনুল করছে। অত্যন্ত জেদি ছেলে। আমি শুরুতে যে বললাম খুব উইটি ছেলে, খুব ডার্ক হিউমার করতে পারা ছেলে, খুব বাঁদর ছেলে, একই সঙ্গে ভয়ানক জেদি। এইরকম জেদি আপনি খুব কম দেখছেন। ওই যে বললাম, মুমিনুলটা কেউ দেখেই নাই। মুমিনুল যে কি জিনিস, সাকিবের চেয়েও জেদি, ভয়ানক। জেদ করে সে ৩ পেসার ব্যাক করে গেছে। সেটার ফল আমরা কি পাইছি? এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা টেস্ট জয়টা তার আন্ডারে পাইছি আমরা মাউন্ট মাঙ্গানুইতে, নিউজিল্যান্ডের এগেইনস্টে। আপনি চিন্তা করতে পারেন, নিউজিল্যান্ডে গিয়ে আমরা নিউজিল্যান্ডকে ফাস্ট বোলিং দিয়ে একটা টেস্টে হারায় আসছি, তাও মাউন্ট মাঙ্গানুর মতো ভেন্যুতে। কি অবিশ্বাস্য ব্যাপার! এটা মুমিনুলের কারণে হচ্ছে, মুমিনুলের ক্যাপ্টেন্সির কারণে হচ্ছে, তার ওই জেদাজেদির কারণে হচ্ছে। এই এবাদত, খালেদ, এই যে জেনারেশনটা, এই জেনারেশনটাকে ও একা পুশ করে দাঁড় করায় গেছে। তারপরে হুট করে বিনা নোটিশে তার কাছ থেকে ক্যাপ্টেন্সি ছেড়ে নেওয়া হয়েছে। আরেক দফা ছেলেটা বক ডাউন হয়ে গেছে। আপনি ভাবেন যে ছেলেটা অ ঢাকা লিগে 180 প্লাস ইনিংস খেললো। খেলার পরপরই শুনল যে ওয়ানডে দল থেকে সে বাদ পড়ছে। মানে একটা ছেলে পুরোপুরি ছন্দে আছে ৫০ ওভারের খেলায়, সেই ছেলেটা ওয়ানডে থেকে বাদ পড়ল ওই অবস্থায়। যে ছেলেটা ওরকম একটা টেস্ট জিতায় আনলো, বাংলাদেশকে ১ম টেস্ট জিততে শিখাচ্ছে দেশের বাইরে, সেরকম অবস্থায় সে শুনল তার ক্যাপ্টেন্সি চলে গেছে। এই ছেলের জায়গায় থাকলে আপনি আর জীবনে কোনোদিন ওই জীবনের রসকস খুঁজে পেতেন? আজকে যখন ওর পেছন থেকে ক্যামেরা ধরে কেউ, ধরে ওরে কিছু জিজ্ঞেস করে, ও একটু রূঢ়ভাবে বলে যে, কি টেস্ট ক্রিকেট চলে আসছে, তাই না? এইজন্য আমার সঙ্গে কথা বলে আসছেন। টেস্ট না আসলে তো আমার খোঁজ থাকে না। যদিও মুমিনুলের এই কথাকে ওই সাকিবের কথাগুলোও যেরকম আমাদের মাথার উপর দিয়ে যেত, মুমিনুল হচ্ছে আসলে একটু অন্য ভার্সনের সাকিব। ওর ওই কথা আমরা বুঝে উঠতে পারি না। মুমিনুলের এটা হচ্ছে একটা ডার্ক হিউমার। মুমিনুল নিজেরে নিয়ে হিউমার করে, নিজেরে নিয়ে সার্কাজম করে। মুমিনুল নিজেরে নিয়ে যে মজা করতে পারে, এইটা আপনারা খুব কম দেখছেন, খুব কম দেখছেন। মানে ও সাধারণ মানুষের মধ্যে আপনি খুব বেশি দেখবেন না যে নিজেরে নিয়ে ফান করতেছে। ও এই যে কথাগুলো বলে, এগুলো বলে হচ্ছে নিজের পরিণতি নিয়ে ঠাট্টা করে। যে আমি তো টেস্ট ক্রিকেটার, আমার কাছে আসছেন কেন? এটা সাংবাদিকরা ছোট করার জন্য বলে না। যেসব সাংবাদিক ওকে অনেকদিন ধরে চেনেন তারা খুব ভালো করে জানে যে এটার মধ্যে ফানটা কি, এটার মধ্যে উইটটা কি। ফলে সবাই রাগ করবেন না এসব কথা শুনে। বুঝবেন ওর হাহাকারটা কি। ও কেন এই নিজেরে নিয়ে এই রসিকতাটা করে? একটা লোক কখন নিজেরে ছোট করে? হয় সে সত্যিই ছোট, আর না হয় সে যখন বোঝে যে আমি আসলে বড়, আমারে সবাই মিলে ছোট বানায় রাখছে। আমার এই যে সাইজ, এই সাইজের বানায় রাখলো আমারে। আমি আসলে তো এই দেশের তুলনায় ৮ ফুট ৮.৫ ফুট লম্বা মানুষ। সেখানে আমারে এই সাইজের বানায় রাখলো এরা সবাই মিলে।
এই মিডিয়া, এই ম্যানেজমেন্ট, এই সবাই মিলে বানায় রাখলো যে মুমিনুল একটা টেস্ট ব্যাটসম্যান এবং মুমিনুল পারফর্ম করতেছে না। এই একটা হাইপের মধ্যে রাখলো। কে আমার ওই বিজ্ঞাপন করবে? কে বলবে যে না মুমিনুল পারফর্ম করতেছে, মুমিনুল ওয়ানডেতে রেগুলার খেলতেছে, মুমিনুলকে ওয়ানডে দলে নেওয়া হোক। আমার দলে ওয়ানডে দলে যারা ৩-৪ খেলে তাদের যে কারো হচ্ছে ভালো ব্যাটসম্যান সে কে বলবে? কেউ বলে না তো। দেখে তার ক্ষোভটা এরকম ঠাট্টা হয়ে বের হয়ে আসে। আমরা ভাবি ও বোধহয় খেপা আচরণ করে। না, ওইটা ওর ফ্রাস্ট্রেশনটা ঠাট্টা হয়ে বের হয়ে আসে। ও নিজেরে নিয়ে রসিকতা করে। এখন এই জায়গাটায় আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে। দেখেন গত ২ বছরও মমিনুল যেটা শুরুতেই বললাম, বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে একজন। ওই ১ম শুরুর কথা ভুলে যান, ৬০ এভারেজের কথা ভুলে যান। মাঝখানে সে খারাপ করছে বলেই এভারেজটা নামতে এখন ৩০ এর ঘরে চলে আসছে। এখন গত ২ বছরে তো আবার সে ৫০ এভারেজে ব্যাট করতেছে। মানুষের উত্থান পতন যায়। তার পতনটা কেন গেছে সেটা বোধহয় আমি এক্সপ্লেইন করতে পারছি। তার পতনটা সবাই মিলে আমরা ঘটাইছিলাম। তার একার পতন হয় নাই। তারপরেও পতন হইতে পারে। এটা আনসায়েন্টিফিক কিছু না। দুনিয়ায় অনেক মহিরুহ ব্যাটসম্যানেরও পতন হয়। আবার তারা যখন ফেরে তাকে পর্যাপ্ত সম্মান দেওয়া হয়। মোমিনুল গত ২ বছর ধরে কন্টিনিউয়াসলি টেস্টে ভালো ব্যাট করে যাচ্ছে। সব ফরম্যাটে ভালো ব্যাট করে যাচ্ছে। ওয়ানডেতেও সুন্দর ব্যাট করতেছে। আমি বলতেছি না রাতারাতি আবার তাকে ওয়ানডেতে ব্যাক করান। তাকে কম্পিটিশন করে ফিরতে হবে। কিন্তু ওই ইয়েটা দেন, তাকে ওই ফিলটা দেন যে মুমিনুল তুমি বুড়ো হয়ে যাও নাই বা তুমি শেষও হয়ে যাওয়া নাই। তোমার সামনে ওয়ানডেতে ফেরা, তোমার সামনে লম্বা সময় টেস্ট ক্রিকেট খেলা, তোমার সামনে আবার দেশের ১ নাম্বার হিরো হওয়া, সব কিছুর সুযোগ খোলা, সব কিছুর। কোনো কিছু শেষ হয়ে যায় না। এমনকি ক্যাপ্টেন্সিটাও শেষ হয়ে যায় নাই। কে জানে এমনও তো হইতে পারে যে তুমি আবার বাংলাদেশের অল ফরম্যাট ক্যাপ্টেন হলে, শুধু টেস্ট ক্যাপ্টেন কেন? সব কিছুর দুয়ার নিজের জন্য খোলা রাখো। সে সবসময় বলে। আমি জানি না গত বছরখানেক আসলেই তার সঙ্গে আমার কথা হয় না। এখন কি বলে জানি না। কিন্তু বছরখানেক আগেও সে বলত যে, "ভাই আমি ৩ ফরম্যাটে আবার জাতীয় দলে খেলার স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি বলেই তো খেলে যাচ্ছি। তা নাহলে তো বাকি ২ ফরম্যাটে খেলা বন্ধ করে দিতাম। টি-টোয়েন্টিও খেলতাম না, আর ইয়েও খেলতাম না। ৫০ ওভারের ম্যাচও খেলতাম না।" এটা মোমিনুলকে ফিলটা দিতে হবে। আমি মোটামুটি নিশ্চিত যে এখন এই কাজটা তো করতে হয় হচ্ছে নির্বাচক কমিটিকে এবং বোর্ডকে। ওই আলোচনাটা তার সঙ্গে করা। এই ঠাট্টা গুড়গুড়ে কিছু না। একদম মোমিনুলের সঙ্গে বসে বলা যে, "তুমি সব ফরম্যাটের জন্য ওপেন আছো। তুমি নেক্সট ঢাকার লিগে যদি পারফর্ম করতে পারো, আমরা তোমাকে প্রয়োজনে টাইগার্সে পাঠাবো একদিনের ম্যাচ খেলতে। যদি সেখানে পারফর্ম করতে পারো জাতীয় দলে ফিরবা। তোমার জন্য সব দরজা খোলা। তোমাকে কখনোই আর বলা হবে না যে তুমি টেস্ট অনলি ব্যাটসম্যান। এটা কখনো আর বলা হবে না। হোক যে আজ জীবনে হয়তো পারবে না ওয়ানডেতে ফিরতে। কিন্তু ওই দরজাটা তার জন্য খোলা রাখতে হবে। ওই ফিল্ডটা তাকে দিতে হবে। তাহলে সে ওই সম্মান নিয়ে বাঁচতে পারবে। নিজের কাছে নিজের আত্মমর্যাদাটা করতে পারবে।" আমি মুমিনুলের সঙ্গে অনেকদিন কথা হয় না বলতেছি। এটা অবশ্যই তাকে সরাসরি বলা উচিত। আমি বলব মুমিনুল আপনি খেলার পরিমাণ বাড়ান। আমাদের এখানে একটা বড় ক্রাইসিস হচ্ছে শুধু টেস্ট খেললে তার খেলা কমে যায়। ফার্স্ট ক্লাস ম্যাচ তো কম হয়। আর ও যেহেতু ঢাকা লিগ ছাড়া আর কোনো কিছুতে খেলা পায় না। ফলে ও কবে ইন্টারন্যাশনাল টেস্ট আসবে এটার জন্য রেডি রাখা কঠিন। মুমিনুল আপনি দেশের বাইরে খেলেন। দেশের বাইরে খেলা আম্মু মজার ব্যাপার হচ্ছে যে সেই হাথুরু সিং এর সঙ্গে এখন আপনার পার্সোনাল রিলেশন ভালো। হাথুরু সিং এর আহ্বানে আপনি অস্ট্রেলিয়ায় গিয়ে ক্যাম্প কন্ডিশনিং করে আসছেন। খুব ভালো কথা। হাথুরু সিং এর সঙ্গে কথা বলেই ওখানে গ্রেডে খেলেন। কোনো এইসব নিয়ে লজ্জা পাবেন না যে আমি টেস্ট ব্যাটসম্যান আমি গ্রেডে খেলবো কেন? গ্রেডে খেলেন হাথুরু সিং এ ব্যবস্থা করে দিক। আপনি কাউন্টিতে যান, মাইনরে খেলেন, ইন্ডিয়ায় রঞ্জি খেলেন। রঞ্জিতে বিদেশি খেলোয়াড় বোধহয় এখন নাই কিনা আমি জানি না। তা নাহলে দুলীপে তো নেই। পাকিস্তানে খেলেন, বিভিন্ন জায়গায় খেলেন। যত বেশি সম্ভব কোয়ালিটি ক্রিকেট খেলে বেড়ান। মোটেও নিজেরে রেস্ট দিয়েন না। রেস্ট বলতে আমি জানি আপনি প্রতিদিন মুশফিকের মতো পরিশ্রম করেন। প্রতিদিন। কিন্তু নেট ইজ নট এনাফ। নেটকে ভরসা বানান না। দুনিয়ার বিভিন্ন জায়গায় খেলে বেড়ান। তাহলে এই কমপ্লেক্সগুলো কেটে যাবে নিজের ভেতর থেকে। আপনি তখন বলতে পারবেন বুক খোলায় যে, "তোরা তো ৩ টে ইন্টারন্যাশনাল ফরম্যাটে খেলিস। আমি পৃথিবীর ৫ টা ভিন্ন কন্ডিশনে লঙ্গার ভার্সন ক্রিকেট খেলি। আই অ্যাম দ্য পারফেক্ট ক্রিকেটার।" যাই হোক, মোমিনুলের জন্য অনেক শুভেচ্ছা থাকলেও আশা করি মোমিনুল তার এই এভারেজটাকে আবার আগের জায়গায় নিয়ে যাবে। সেইটা হলে হবে সবচেয়ে বড় জবাব। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা।